হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ইউটার্নের গল্প বলবো। এটি একটি সাসপেন্সে ভরা সুপার ন্যাচারাল থ্রিলার ফিল্ম, যেটিতে প্রতিটি সিন আপনাকে ভাবিয়ে তুলবে। আচ্ছা, বাড়ি ফেরার তাড়া তো আমাদের সকলেরই থাকে। আর কতবার এরকম হয়েছে হবে যে শর্টকাট মেরে আমরা বাড়ি পৌঁছেছি তাড়াতাড়ি। এবার বলুন তো, কোনোদিন আপনি নিষেধাজ্ঞা ভেঙে ইউটার্ন নিয়েছেন কি বাড়ি বা কোথাও যাওয়ার তাড়াতে? তাহলে নেক্সট টাইম কোনো ভুল ইউটার্ন নিয়ে ফেললে এই মুভিটির গল্পটি একবার হলেও মনে পড়ে যাবে আপনাদের। ফিল্মে দেখানো হয় একটি ফ্লাইওভারে ইউটার্ন নেওয়ার পর রহস্যময়ভাবে সকলের এক এক করে মৃত্যু হয়ে যায়, তাও 24 ঘন্টার মধ্যে, এবং সেটা আত্মহত্যা করে। কিন্তু কেন? আর প্রত্যেক খুনের সাথে একটি জার্নালিস্টও জড়িয়ে পড়ে, কারণ সে যার সাথেই দেখা করে সেই মারা যায়। তাহলে কি জার্নালিস্টই সবাইকে খুন করছে, নাকি এটি কোনো ভুতুড়ে কাণ্ড? এটি একটি টুইস্টে ভরা গল্প, আর আসল খুনিটি কে সেটা ছবির একেবারে শেষেই জানতে পারবেন। ইন্ট্রো তো অনেক হলো, এবার তাহলে কাহিনীটি শুরু করা যাক। ফিল্মটি শুরু হয় 10 জুন 2019-এ এনটিপিসি ফ্লাইওভার থেকে। এক গভীর রাতে আমরা দেখতে পাই একজন বাইক আরোহী ওই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছে। তারপর তার কাছে একটি ফোন আসে এবং সে ফোনে জানায় যে সে ভুল করে অনেক দূরে চলে এসেছে, তাই আবার তাকে ইউটার্ন নিয়ে ফিরে আসতে হবে, এবং সে ফিরে আসছে সেটাও সে ফোনে জানিয়ে দেয়। ওই বাইক আরোহী কিছু না চিন্তা করে ইউটার্ন নেওয়ার কথা ভাবে এবং ফ্লাইওভারের মাঝখানের ডিভাইডার থেকে পাথর সরিয়ে নিজের জায়গা ঠিক বার করে বাইক চালিয়ে ইউটার্ন নিয়ে চলে যায়। পাথরগুলো ঠিক ওইভাবেই পড়ে থাকে বিপরীত দিকে রাস্তায়, মানে কেউ ওই রাস্তা দিয়ে যাবে, ঠিক ঠোকর খাবে আর অ্যাক্সিডেন্ট হবে। তাতে ওই বাইক আরোহীর কি? সে তো বেরিয়ে চলে গেল, আর প্রয়োজনও মনে করলো না পাথরগুলিকে ঠিক জায়গায় রাখার। যাকে ঠিক তখনই বিপরীত দিক থেকে প্রচণ্ড গতিতে একটি গাড়ি ধেয়ে আসে, এবং দুর্ভাগ্যবশত যেটি ওই পাথরগুলোকে দেখতে পায় না, আর দ্রুত গতির জন্য পাথরের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়, এবং পাল্টি খেতে খেতে গাড়িটির অবস্থা ঠিক যেন দুমড়ে মুচড়ে যাওয়া টিনের একটি ডাব্বায় পরিণত হয়। বোঝাই যায় যে গাড়িটির ভিতরে কেউ আর জীবিত অবস্থায় নেই। পরের দৃশ্যে আমরা দেখি রাধিকা নামের একটি মেয়েকে একটি স্কুটিতে করে তার মাকে বাস স্টপে নিয়ে যেতে। রাধিকা ছবিটির প্রধান চরিত্র। মা ও মেয়ের কথোপকথন থেকে এটা জানা যায় যে রাধিকা সাংবাদিকতা নিয়ে ইন্টার্নশিপ করছে, আর সে মোহালি শহরে একাই থাকে এবং কাজের সুবাদে পরিবার থেকে অনেকটাই দূরে থাকে। রাধিকার মায়ের চিন্তা লেগে থাকে যে মেয়ে সাংবাদিকতার কাজ করছে, তাই কোনো সে বিপদে না পড়ে যায়, আর সেই জন্য রাধিকার মা রাধিকাকে একটি ব্রেসলেট দেয়, ইভিল আই, যেটি সব বিপদ থেকে রাধিকাকে বাঁচাবে। বাসে চড়ার আগে রাধিকার মা তার ছেলে আর রাধিকার ভাই রাঘবের কথা মনে করে, আর তখন রাধিকা তার মাকে থামিয়ে দিয়ে এসব থেকে দূরে থাকতে বলে। তার মানে রাধিকার ভাই রাঘবকে নিয়ে কোনো না কোনো রহস্য আছে, যেটা আমরা আগে গিয়ে জানতে পারবো। এরপর সকালে সিটির যানজটের দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই নিজে নিজে অফিস এবং কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সেই একই ফ্লাইওভারে অফিস যাওয়ার সময় দীপক নামে একজন বাইক চালককে আমরা দেখতে পাই, এবং তার স্ত্রীর কাছ থেকে সে একটি ফোন পায় যে তাদের ছেলে ধ্রুবকে স্কুলে পৌঁছতে যেতে হবে, কারণ স্কুল বাস মিস হয়ে গেছে। আর সেই ব্যক্তি দীপক কিছু না ভেবে বাইক থেকে নেমে ওই ফ্লাইওভারের ডিভাইডারের পাথর সরিয়ে ইউটার্ন নিয়ে নেয়, ঠিক ওই প্রথম ব্যক্তিটির মতো, এবং বাড়ি ফেরত চলে যায়। আর যখন এসব ঘটনা ঘটছিল, তখন দূর থেকে এক ভিখারি দেখছিল এবং গাড়িগুলির নাম্বার নোট করছিল, যে ওই ফ্লাইওভারেই থাকতো। এরপরে রাধিকা এবং তার বন্ধু অফিসে বসে গসিপ করতে থাকে যে পরবর্তী কেমন ছেলেকে ইমপ্রেস করা যেতে পারে, মেয়েলি কথাবার্তা আর কি। আর তখন এই ছবির আরেকটি ক্যারেক্টার আদিত্যকে আমরা দেখতে পাই, যে ওই অফিসেই কাজ করে আর রাধিকাকে পছন্দ করে বিগত 1 বছর ধরে, কিন্তু আদিত্য নিজের মনের কথা বলতে পারে না রাধিকাকে। এখানে আমরা জানতে পারি যে রাধিকা এনটিপিসি ফ্লাইওভারে হওয়া দুর্ঘটনা এবং মানুষের মৃত্যুর পিছনে ঘটিত কাহিনীর উপরে কাজ করছে। রাধিকার বন্ধু রাধিকাকে বারণ করে এইসব কাহিনীর উপরে কাজ না করতে, কারণ নিউজ এডিটরের কোনো গুরুত্বই দেবে না। রাধিকা বলে এইসব ঘটনার কাহিনীগুলি রাধিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে মনে করে অন্যান্য বিনোদন নিউজের থেকে ফ্লাইওভারে হওয়া দুর্ঘটনা এবং মানুষের মৃত্যুর পিছনে আসল যে কাহিনী, সেটা সবার জানার দরকারটা অনেক বেশি। অন্যদিকে ছেলেকে স্কুলে ছাড়ার জন্য স্ত্রীর ফোন পেয়ে যে দীপক ইউটার্ন নিয়েছিল ওই এনটিপিসি ফ্লাইওভার থেকে, সেই দীপক নিজের অফিসে বসে কাজ করতে থাকে, যেটি একটি সরকারি অফিস থাকে।
তখন দীপক পিয়নকে এসির হাওয়া ঠিক কেন হয়নি সেটা জিজ্ঞাসা করলে পিয়ন দীপককে বলে যে পরিশ্রমের তো অভ্যেস নেই স্যার, তাই বেশি গরম লাগছে। এই কথা শোনার পর দীপক ভীষণভাবে চটে যায় আর পিয়নের সাথে বাজেভাবে ব্যবহার করে। এরপর দীপক বাড়িতে চলে আসে অফিস থেকে এবং মদের গ্লাস হাতে নিয়ে ডাইনিং টেবিলে বসে থাকে। আর তার স্ত্রী তাকে কথা শোনাতে থাকে কেন সে কোনো দায়িত্ব পালন করে না সংসারে, সবকিছুই তার স্ত্রীকেই করতে হয়। একটা হাউস ওয়াইফের এটাই তো জীবন। কি অবস্থা বলুন তো, অফিস সেরে এসে কার এসব কথা শুনতে ভালো লাগে। দীপক বলে যে অফিসে লেট পৌঁছানোর জন্য সে টয়লেট পর্যন্ত যেতে পারেনি গোটা দিন। দীপক তার স্ত্রীকে ভদ্রভাবে কথা বলতে বলে, কিন্তু উল্টোই দীপকের স্ত্রী রেগে মেগে ছেলেকে নিয়ে দীপকের মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। স্বামী স্ত্রীর ঝগড়া আর কি। ওদিকে রাধিকা বাড়ি পৌঁছয় এবং তাকে একটা কল আসে ট্রাফিক পুলিশের কাছ থেকে, আর দীপকের নাম এবং বাড়ির অ্যাড্রেস রাধিকাকে নোট করতে বলে। রাধিকা দীপকের অ্যাড্রেস নোট করে নিয়ে তখন বাড়ি থেকে স্কুটি নিয়ে বেরিয়ে যায় দীপকের সাথে দেখা করতে। এদিকে দীপকের বাড়িতে রাগ করে দীপকের স্ত্রী শিখা দীপকের ছেলেকে সঙ্গে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। খুব সম্ভবত সে বাপের বাড়ি চলে যাচ্ছিল। দীপক কিছুই টের পায় না আর মদের নেশায় ঘুমিয়ে থাকে। এদিকে রাধিকা দীপকের সোসাইটি পৌঁছে যায়। ওই রাতে খুবই বৃষ্টি হতে লাগে আর লোডশেডিং হয়ে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর তার মাঝে দীপক ঘুমিয়ে থাকে বেহুশ নয়নে। ঠিক তখনই দীপকের উপর একটি অশরীরী আত্মাকে আমরা দেখতে পাই আর হঠাৎই দীপকের চোখ খুলে যায়। জেগে উঠে দীপক নিজেকে ঘরে একলা দেখতে পায় আর ভয়ে ভয়ে পা টিপে টিপে আগে এগোতে থাকে এবং একটি মোমবাতি জ্বালাবার চেষ্টা করে, কিন্তু কিছুতেই যেন মোমবাতিটা জ্বালাতে পারে না সে। যতবার দীপক মোমবাতিটা জ্বালায় ততবারই সেটি নিভে যায়। সেই মুহূর্তে ঘরে মেন দরজায় কেউ জোরে জোরে নক করতে থাকে। দীপক তো ভয়ে অস্থির হয়ে যায়, তাও ভয়ে ভয়ে ধীরে ধীরে সে দরজা খুলে দেখে কেউই নেই সেখানে, কিন্তু তার দরজার সামনে এক গুচ্ছা ফুল পড়ে আছে। দীপক ফুলগুলোকে ভেতরে নিয়ে আসে আর ঠিক তখনই ঘরের ভেতরে কারোর উপস্থিতি সে টের পায় আর একটি বাচ্চা মেয়েকে তারই ঘরের ভেতরে খেলতে দেখে। দীপক এসব দেখে আরও ঘাবড়ে যায়, কিন্তু ঘরে ঢুকে সে কিছুই দেখতে পায় না। কিন্তু ঠিক তারপরেই ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। পরের দিন রাধিকা অফিসে গিয়ে তার সহকর্মী আদিত্যকে গত 1 বছরে এনটিপিসি ফ্লাইওভারে ঘটে যাওয়া দুর্ঘটনার রিপোর্ট বের করতে বলে, যে রিপোর্টগুলি তার নিউজ স্টোরির জন্য দরকার ছিল। আদিত্য সুযোগ বুঝে রাধিকাকে কফি পান করতে যেতে বলে নিজের সাথে, কিন্তু রাধিকা একটু মুচকি হেসে বলে কফি খেলে তার অ্যাসিডিটি হয়ে যায়, কিন্তু সে বিয়ার পান করতে যেতে পারে আদিত্যর সাথে। এই বলে রাধিকা চলে যায়। আদিত্যর তো মনে মনে লাড্ডুই ফোটে, আফটারঅল রাধিকার সাথে ডেটে যাচ্ছে যে সে। ওদিকে পুলিশ অফিসার সাক্সেনা কনস্টেবল ডিলনকে নিয়ে দীপকের সোসাইটি পৌঁছায়, কারণ দীপক মারা গিয়েছিল। দেখে মনে হচ্ছিল দীপক হাতের শিরা কেটে আত্মহত্যা করেছিল। ফরেন্সিক ডিপার্টমেন্ট নিজের কাজ করতে লেগে গেছিল। আরও একজন পুলিশ অফিসার আগে থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিল, যার নাম হলো অর্জুন সিং। অফিসার অর্জুন সাক্সেনাকে স্যার বলে সম্বোধন করে, আর সাক্সেনা বলে যে দীপক হাউজিং মিনিস্টারের পিএ ছিল, তাই ওপর থেকে অনেক প্রেশার আছে আর তাই জন্য সে নিজে থেকে তদন্ত করতে বাধ্য হয়েছে। কনস্টেবল ডিলন ইতিমধ্যে লাশ দেখে বমি করতে লাগে। অফিসার অর্জুন অফিসার সাক্সেনাকে বলে যে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু তা তদন্তের পরেই জানা যাবে। পরবর্তীতে সে আদিত্য এবং রাধিকা একটি বারে আড্ডা দিতে যায় এবং দুজনেই খুব মজা করে কথায় কথায় এটা প্রকাশ করে যে তারা দুজনেই একে অপরকে পছন্দ করে। আদিত্য যখন রাধিকাকে বাড়ি ড্রপ করতে আসে তখন রাধিকা কফি পান করার বাহানায় আদিত্যকে ঘরে আসতে বলে, কিন্তু আদিত্য বুঝে যায় রাধিকার মনোভাব এবং সে যে ওয়ান নাইট স্ট্যান্ডে বিশ্বাস করে না তা সে জানায়, বরং সে রাধিকাকে গার্লফ্রেন্ড বানাতে যায় সেটাও বলে হাবে ভাবে। রাধিকা তো অবাকই হয়ে যায় আদিত্যর ব্যবহারে, কারণ আদিত্যর ক্যারেক্টারের সার্টিফিকেট রাধিকা পেয়ে গেছিল যে। যাকে আদিত্য চলে যাওয়ার সাথে সাথে একটি পুলিশ ভ্যান রাধিকার সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই পুলিশ ইন্সপেক্টর যাদব রাধিকাকে বলে থানায় চলার জন্য। রাধিকা অনেক জিজ্ঞাসা করে পুলিশকে কি আসলে কি হয়েছে, কিন্তু পুলিশ কিছুই বলে না। জোর জবরদস্তি এক প্রকার রাধিকাকে পুলিশ জিপে তুলে নিয়ে চলে যায়। রাধিকা থানায় পৌঁছে ডাইরেক্ট অফিসার সাক্সেনার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে কেন তাকে কিছু না জানিয়ে গ্রেফতার করে তুলে নিয়ে আসা হয়েছে। সাক্সেনা বলে গ্রেফতার তো করা হয়নি, আসলে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে। রাধিকা তখন জানতে পারে যে পুলিশ তাকে আটক করেছে কারণ সে দীপকের আত্মহত্যার কেসে একজন প্রাইম সাসপেক্ট
এবং রাধিকা গত রাতে দীপকের বাড়িতে এসেছিল যে সেটা পুলিশ ইতিমধ্যেই জেনে গেছে, কারণ রেজিস্টারে তার সাইনও পাওয়া গেছে। রাধিকা তখন দীপকের স্ত্রীকে থানায় বসে থাকতে দেখে। এরপর পুলিশ রাধিকাকে আলাদা ঘরে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপর রাধিকা বলে যে সে গত রাতে গেছিল দীপকের বাড়িতে ইন্টারভিউ নিতে। সে একটি মিডিয়া কোম্পানিতে একজন সাংবাদিক হওয়ার জন্য ইন্টার্নশিপ করছে এবং গত 1 বছরে এনটিপিসি ফ্লাইওভারে ঘটে যাওয়া সমস্ত দুর্ঘটনা এবং মৃত্যুর উপরে সে নিউজ স্টোরি রেডি করছে। আর যারা ওই ফ্লাইওভারে ইউটার্ন নিয়ে ট্রাফিক নিয়ম উল্লঙ্ঘন করে সেই সব ব্যক্তিদের কাছে গিয়ে ইন্টারভিউ নেয়, কারণ রাধিকা জানতে চায় কি করে কেউ কারোর জীবন নিয়ে খেলা করতে পারে। রাধিকাকে তখন পুলিশ জিজ্ঞেস করে যে দীপকের অ্যাড্রেসে পৌঁছে রাধিকা ঠিক কি দেখেছিল। তখন রাধিকা বলে যে সে দরজায় নক করে কিছুক্ষণ অপেক্ষা করে দীপকের জন্য, কিন্তু কোনো সাড়া না পেয়ে ফিরে আসে আর ফুল রেখে আসে দীপকের এই কৃতকর্মের জন্য ব্যঙ্গ হিসেবে। পুলিশের কিন্তু ঠিক বিশ্বাস হয় না রাধিকার উপরে, কারণ রাধিকার কাহিনীর সাথে দীপকের কি সম্পর্ক সেটা পুলিশ বুঝতেই পারে না। তখন রাধিকা বলে এনটিপিসি ফ্লাইওভারে একজন ভিখারি থাকে, সে গাড়ির নাম্বার নোট করে রাখে যে কারা কারা ইউটার্ন নিচ্ছে, আর এর বদলে কিছু টাকাও রাধিকা ভিখারিকে দেয় এই ইনফরমেশনগুলো বার করার জন্য। অফিসার যাদব রাধিকার বয়ান শুনে হেসে ওঠে। অফিসার অর্জুন ছাড়া অন্য সব পুলিশ সদস্যদের কাছে এটা একটা কভার স্টোরি মনে হচ্ছিল। বাকি সবাই এটাই ধরে নিয়েছিল কোনো মহিলা গঠিত ব্যাপারই হবে, যার জন্য দীপক সুইসাইড করেছে বা সুইসাইড দেখানো হচ্ছে। অফিসার অর্জুন তখন রাধিকাকে প্রশ্ন করে যে ও যে কথাগুলো বলছে তার কি প্রমাণ আছে। তখন রাধিকা বলে ওর কাছে আরো 10টি নম্বর আছে যারা ওই ফ্লাইওভারে বিগত 6 মাসে ইউটার্ন নিয়েছে। অর্জুন ওই 10টি গাড়ির নাম্বারগুলো সোডি নামের একজন কনস্টেবলকে ইনভেস্টিগেশন করতে বলে, কোনো ট্রাফিক ভায়োলেশন আছে কিনা তাদের নামে সেটা দেখার জন্য। এরপর সাক্সেনা অর্জুনকে বলে রাধিকাকে ওই রাতে লকআপেই রাখতে আর জিজ্ঞাসাবাদ করতে বিনম্রতার সাথে, যদি আরো কিছু জানা যায়, কারণ একইতে মেয়ে, তারপরে আবার পত্রকার, বেশি কিছু তো করা যাবে না, আর পত্রকাররা তো বদনাম আছেই কাহিনী সুতো টানার জন্য। সাক্সেনার তখন অব্দি রাধিকার স্টোরির উপরে বিশ্বাস হচ্ছিল না। সাক্সেনা অর্জুনের উপর দায়িত্ব দিয়ে চলে যায়। এদিকে ইন্সপেক্টর যাদব রাধিকার উপরে চোটপাট করতে থাকে যে ওর ধারণা রাধিকা সবাইকে উল্লু বানাচ্ছে। তখন অর্জুন এসে যাদবকে হুকুম দেয় যে ওই ভিখারিকে তুলে আনতে আর রাধিকাকেও সঙ্গে নিয়ে যেতে। ইন্সপেক্টর যাদব অনিচ্ছা সহকারেই রাধিকাকে নিয়ে পৌঁছায় সেই এনটিপিসি ফ্লাইওভারে এবং অল্প কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেই সেই ভিখারিকে পাওয়া যায়। পুলিশ ভিখারিকে নিয়েই চলে আসে পুলিশ স্টেশনে। ইতিমধ্যে সোডি এসে অর্জুনকে জানায় যে কিছু গড়বড় আছে। এরপর অর্জুন রাধিকার কাছে এসে রাধিকাকে ধমকাতে লাগে, কারণ ইনভেস্টিগেশন করতে গিয়ে এটা জানা গেছে যে ওই 10টি গাড়ির চালক সবারই মৃত্যু ঘটেছে ইউটার্ন নেওয়ার 24 ঘন্টার মধ্যে। তাই রাধিকা কি লুকোচ্ছে সেটা অর্জুন জেরা করতে থাকে। রাধিকা এসব শুনে খুবই হচকুচিয়ে যায় আর বলে যে ওকে হ্যারি নামে এক আরটিও অফিসার হেল্প করে, গাড়ির নম্বর দিলে ও পুরো অ্যাড্রেস দিয়ে দেয়। আর রাধিকা ইন্টারভিউ নিয়ে চলে আসে আর হ্যারির সাথে দেখা রাধিকার আরটিও অফিসেই হয়েছিল। ওদিকে যাদব সুযোগ পেয়ে বেদরক পিটায় ভিখারিটিকে তার পেট থেকে কথা বার করার জন্য। রাধিকা অনেক মানা করতে থাকে, কিন্তু যাদব কিছুই শুনতে পারে না। আর কিছু জানতে না পারলে যাদব বলে যে সে খুবই একরোখা, তার পেট থেকে কথা বার হচ্ছে না। তখন রাধিকা বলে যে ওই ভিখারি বোবা, তাহলে সে কথা বলবে কি করে। রাধিকা বলতে থাকে এটা কোনো কোইন্সিডেন্স হবে, এতগুলো লোকের মৃত্যুর ব্যাপারে সে কিছুই জানে না। কিন্তু পুলিশ অফিসার বিশ্বাস করতে চায় না। তখন যাদব একটা কাগজের টুকরো অর্জুনের হাতে দিয়ে বলে যে এটি ওই ভিখারির কাছ থেকে পাওয়া গেছে। ওই কাগজের টুকরোতে একটি নম্বর লেখা থাকে। তখন অর্জুন রাধিকাকে জিজ্ঞাসা করে এই নম্বরটি কার। তখন গেস করে রাধিকা বলে যে এটা হতে পারে তার গাড়ির নাম্বার, যে ওই দিন ট্রাফিক রুলস উল্লঙ্ঘন করেছে। পুলিশ আর দেরি না করে ওই গাড়ির নাম্বার থেকে অ্যাড্রেস বার করে পৌঁছে যায় সেই ব্যক্তির বাড়িতে, যেটি একটি বিশাল অ্যাপার্টমেন্ট থাকে এবং সেই অ্যাপার্টমেন্টের 10 নম্বর ফ্লোরে সে ব্যক্তি থাকে এবং সেই অ্যাপার্টমেন্টটি একটি অ্যাডভোকেটের অ্যাপার্টমেন্ট থাকে। কনস্টেবল ডিলন এবং অর্জুন দুজনেই হচকচিয়ে যায় এটা দেখে যে ট্রাফিক রুলস ভাঙতে অ্যাডভোকেটের নামও জড়িয়ে আছে। কলিং বেল বাজালে অ্যাডভোকেট সিদ্ধান্ত সচদেব খোঁজে যায় এবং মদ্যপ অবস্থায় দরজা খুলে উল্টোপাল্টা বলতে থাকে পুলিশকে, আমি তোমাদের দেখে নেব, সময় না দেখে বাড়িতে চলে আসো তোমরা। তারপরেও এটা সেটা আর কি। তারপর যখন অর্জুন জিজ্ঞাসা করে যে এনটিপিসি ফ্লাইওভার থেকে সে কোনো ইউটার্ন নিয়েছে কিনা তার বাইকের মাধ্যমে, তাতে ওই অ্যাডভোকেট সিদ্ধান্ত সচদেব আরও খোঁজে যায়। এই সব তালতামাশা দেখে অর্জুন যখন ঘরে এসে দেখে সিদ্ধান্ত সচদেবের মা ছোট নবজাতকে সামলাচ্ছে এবং সবকিছু ভেতরে ঠিক আছে, তখন সিদ্ধান্ত সচদেবকে দরজা জানলা বন্ধ করে থাকতে বলে অর্জুন সেখান থেকে চলে যায় এবং সমস্ত পুলিশ অফিসাররাও সেখান থেকে চলে যায়। আর সিদ্ধান্ত সচদেব আবারও মদ পান করতে শুরু করে। অর্জুন এরপর নীলনকে আর একজন মহিলা কনস্টেবলকে সচদেবের অ্যাপার্টমেন্টে পাহারা দেওয়ার জন্য বলে যায় আর নিজে রাধিকাকে সাথে নিয়ে পার্কিং থেকে গাড়ি বার করে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। যেই না তাদের গাড়ি পার্কিং থেকে বেরোয় তখনই ওপর থেকে
অ্যাডভোকেট সিদ্ধান্ত সচদেবের লাশ পড়ে অ্যাপার্টমেন্টের 10 নম্বর ফ্লোর থেকে ঠিক তাদের গাড়ির ওপরে, আর পড়েই মৃত্যু হয়ে যায় অ্যাডভোকেট সিদ্ধান্ত সচদেবের। পরের দিন যথারীতি সব পুলিশ ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক পৌঁছে যায় ঘটনাস্থলে। ওদিকে কনস্টেবল লিলন আর পুলিশ ম্যাডাম যাদবকে জানায় যে অ্যাডভোকেটের মৃত্যুর সময় জার্নালিস্ট মানে রাধিকা অর্জুনের সাথেই ছিল, তাহলে সে তো খুন করতে পারবে না। তখন লিলন বলে এটা কোনো আত্মার কাজ, যারা যারা ওই ফ্লাইওভার থেকে পাথর সরিয়ে ইউটার্ন নিচ্ছে তারাই মারা যাচ্ছে। আর নিজের কাহিনী দিয়ে সে উদাহরণ দিয়ে বলে যে তার মামাকেও এক আত্মা মেরে দিয়েছিল আর তার মামাও অদৃশ্য হয়ে গেছিল। যাদব এইসব শুনে ভীষণ রেগে যায় আর লিলনকে বলে যে সাক্সেনা যদি তোমার এই কাহিনীটা শোনে না তাহলে তোমাকেও অদৃশ্য করে দেবে। ওদিকে পুলিশ স্টেশনে অ্যাডভোকেট সিদ্ধান্ত সচদেবের মা কাঁদতে কাঁদতে বলে যে কি হলো এটা, 1 বছরও হয়নি সিদ্ধান্ত সচদেবের শিশুটির, কি করে বাঁচবে এই দুনিয়ায় সে। এই কথা শুনে অর্জুন এবং রাধিকারও চোখে জল চলে আসে। খারাপ লাগে তাদের যে কেন তারা সিদ্ধান্ত সচদেবকে বাঁচাতে পারলো না, আর রাধিকা তো খুবই ঘাবড়ে যায়। সাক্সেনা সব পুলিশ অফিসার এবং কনস্টেবলদেরকে ডেকে ঝাড় দিতে শুরু করে, কিন্তু অর্জুন আশ্বাস দেয় যে সে ভালো করে ইনভেস্টিগেশন করবে এই কেসটার। অর্জুন একটি প্যাটার্নও খুঁজে পেয়েছে, এই সব কেসগুলিতে মৃত্যু 24 ঘন্টার ভিতরে হয়েছে যারা যারা ইউটার্ন নিয়েছে বিগত 1 বছরে। এরপর সাক্সেনা রাধিকাকে বাড়িতে ড্রপ করতে বলে দেয় অর্জুনকে। অর্জুন রাধিকাকে বাড়ি ড্রপ করতে চায় এবং বাড়িতে পৌঁছলে রাধিকাকে অর্জুন ডেকে দেয়। তখন রাধিকা অর্জুনকে জিজ্ঞেস করে এবার তার বিশ্বাস হচ্ছে কিনা, কিন্তু অর্জুন বলে রাধিকার কাহিনী থেকে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না, তাই নতুন করে ইনভেস্টিগেশন শুরু করতে হবে। রাধিকা বাড়ি পৌঁছে একেবারেই ভেঙে পড়ে, কারণ গত 1 রাতের মধ্যে তার সাথে অনেক কিছুই ঘটে গেছে। পুলিশ তাকে সাসপেক্ট করছে একজনের মৃত্যু, তো আর একজনকে চোখের সামনে সে মরতে দেখেছে। কেমন যেন সবকিছু তালগোল পাকিয়ে গেছে রাধিকার জীবনে। পরের দিন যথারীতি রাধিকা অফিসে পৌঁছায় এবং রাধিকার বন্ধু দিব্যা রাধিকা ঠিক আছে কিনা সেটা জিজ্ঞেস করে, কিন্তু রাধিকা সবকিছুই চেপে যায়, কি বা বলবে সে। খুবই ডিস্টার্ব থাকতে দেখা যায় রাধিকাকে। তখন আদিত্য এসে রাধিকাকে নিজের ফিলিংসের কথা জানায় এবং আগের রাতের জন্য ক্ষমাও চায় এবং আবার ওর সাথে বিয়ার পার্টিতে যেতে বলে, কিন্তু রাধিকা বারণ করে দেয় কারণ তার কিছুই যেন ভালো লাগে না। এরপর আদিত্য রাধিকাকে একটি নিউজ পেপার থেকে আর্টিকেল তুলে ইমেল পাঠায়, যেখানে এনটিপিসি ফ্লাইওভারে একটি ভয়ানক দুর্ঘটনার উল্লেখ ছিল। রাধিকা ওই ফ্লাইওভারে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টগুলির সম্বন্ধে খোঁজখবর নেওয়া শুরু করে, এটা বোঝার জন্য কি আসলে এর পেছনে কে থাকতে পারে। ওদিকে অর্জুনের কাছে অ্যাডভোকেট সচদেবার পোস্টমর্টম রিপোর্টও চলে আসে এবং সেটিতে আত্মহত্যা বলেই মনে করা হয়। অর্জুন আবার রাধিকার সম্বন্ধে খোঁজ খবর নেয় এবং ফেসবুক পেজে একটি পোস্ট সে দেখতে পায়, যেখানে রাধিকা লিখেছিল তার ভাই রাঘবকে নিয়ে যে সেদিন আমার ড্রাইভ করা উচিত ছিল, তোর না। আমি কোনোদিনই নিজেকে মাফ করতে পারবো না, আর কোনোদিন তাদেরও ছাড়বো না যারা তোর মৃত্যুর পিছনে দায়ী। এখন থেকে আমরা বুঝতে পারি যে রাঘবের অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই এনটিপিসি ফ্লাইওভারে, আর তাই জন্য রাধিকার ওই কাহিনীর উপরে স্টোরি বানাবার এত ইন্টারেস্ট ছিল। ফেসবুকের এই পোস্ট পড়ে অর্জুন খুবই চিন্তায় পড়ে যায় যে রাধিকা আর রাধিকার ভাই রাঘবের এই এনটিপিসি ফ্লাইওভারের সাথে ডাইরেক্ট সম্বন্ধ আছে, তাহলে কি রাধিকাই এই খুনগুলো করছে? হতাশ হয়ে রাধিকা তার মাকে এদিকে ফোন করে, জিজ্ঞেস করে যে কি তার ছেলে রাঘবের সাথে কি তার এখনো কথা হয়। এখানে রাধিকার মা তার মৃত ছেলে রাঘবকে দেখতে পায় এবং তার সাথে কথা বলে, সেটি এখানে বলা হচ্ছে। কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। রাধিকার মা বলে রাঘব বোধহয় কিছু তাকে বলতে চায়, আরও বলে যে তুই মনের উপরে কোনো বোঝা নিয়ে থাকিস না, যার যাবার সে চলে গেছে, রাঘবের মৃত্যু লেখা ছিল আর তাই হয়েছে, এটাতে তার কোনো দোষ নেই। এরপর ফোন রেখে রাধিকা তার ভাই রাঘবের পুরাতন জিনিসগুলো নিয়ে অতীতকে মনে করে কি ভাই বোনের মধ্যে কত মিলমিশ ছিল। আর রাঘব একটি বাইক কেনার জন্য রাধিকাকে রিকোয়েস্ট করছিল মায়ের সাথে কথা বলার জন্য। ওদিকে রাধিকার মাকে দেখা যায় রাতে ডিনারের একটি প্লেট সাজাচ্ছে আর কাউকে খেতে দিচ্ছে। তখন সিনটিতে একটি খালি চেয়ারকে আমরা দেখতে পাই, যেখানে তাকিয়ে রাধিকার মা কথা বলছিল। পরের দিন রাধিকা ওই ভিখারির কাছে ক্ষমা চাইতে যায় এবং কিছু পয়সা দিতে চায়, কারণ রাধিকার জন্যই ওই ভিখারিকে অত্যাচার সহ্য করতে হয়েছিল। কিন্তু ভিখারিটি রাধিকার দিকে কটমট করে চেয়ে থাকে আর ওই বোবা ভিখারিটি যেন কথা বলে ওঠে, এবার তুই মরবি। এই শুনে রাধিকা ভয়ে পিছিয়ে আসে এবং ঠিক তখনই একটি গাড়ির সামনে পড়ে যায় সে, কিন্তু গাড়িটি দাঁড়িয়ে যায় বলে রাধিকার কিছুই হয় না। ঠিক তখনই রাধিকা দেখে আবার 2 বাইক আরোহী ডিভাইডারের পাথর সরিয়ে ইউটার্ন নেওয়ার চেষ্টা করছে। রাধিকা তাড়াতাড়ি গিয়ে ওদেরকে থামায় আর বারণ করে ইউটার্ন না নিতে, ট্রাফিক রুলস না ভাঙতে, কিন্তু বদমাস ছেলেগুলো রাধিকাকে নোংরা নোংরা ভাষায় কথা বলতে থাকে আর বাইক ঘুরিয়ে ইউটার্ন নিয়ে চলে যায়। রাধিকা ওদের বাইকের ফটো নিয়ে নেয় আর ডিভাইডারের পাথর ঠিক জায়গায় রেখে দেয়। তখন রাধিকার মনে হয় এভাবে তো জানা সম্ভব না কারা এসবের পিছনে আছে, তাহলে কেন না রাধিকা ইউটার্ন নিয়ে দেখুক তার সাথে কি হয়। এই ভেবে রাধিকাও সেম ওই জায়গা থেকেই ইউটার্ন নিয়ে সোজা পুলিশ স্টেশনে পৌঁছে যায়।
পুলিশ স্টেশনে অফিসার অর্জুন সেই ফ্লাইওভারের সমস্ত মৃতদেহের পোস্টমর্টম রিপোর্ট কনস্টেবল ধিলনকে জোগাড় করতে বলে, আর সাথে রাধিকার ভাইয়ের দুর্ঘটনার রিপোর্টও সে চায়। তারপর রাধিকা থানায় পৌঁছে ফটো দেখায় অর্জুনকে এবং ছেলে দুটোকে বাঁচাতে অর্জুনের সাহায্য চায়। কিন্তু অফিসার সাক্সেনা রাধিকাকে উল্টাপাল্টা বলেই ভাগিয়ে দেয় সেখান থেকে। আর কনস্টেবল ডিলন আবারও যাদবকে বলে এসব আত্মাদেরই কাজ। অর্জুন রাধিকাকে বাইরে নিয়ে এসে জিজ্ঞাসা করে কেন রাধিকা রাঘবের বিষয়ে অর্জুনকে কিছু বলেনি। এটাও তো হতে পারে যে রাধিকার ভাই কারণ নেগলিজেন্সের কারণে মারা গেছে বলে রাধিকাও কাহিনী বানিয়ে তাদেরকে খুঁজে খুঁজে খুন করছে। এটা শুনে রাধিকা বলে যে এনকোয়ারি যদি করার আছে তো পুলিশ অবশ্যই করতে পারে এনকোয়ারি রাধিকার উপরে, কিন্তু সেই মুহূর্তে ওই ছেলে দুটোকে রক্ষা করতে হবে, যা ওদের প্রাণ বাঁচাতে হবে। এরপরে রাধিকার পরামর্শে অফিসার অর্জুন বুঝতে পারে এবং দেরি না করে সে দুটি ছেলেকে ধরে লকআপে রাখে। এর মধ্যে কনস্টেবল ডিলন চা আর সমোসা নিয়ে চলে আসে ছেলেগুলোর জন্য। রাধিকা আরটিও অফিসার হ্যারিকে ফোন করে গাড়ির নাম্বার দিয়ে সমস্ত অ্যাড্রেস চায় যাদের অ্যাক্সিডেন্ট ওই ফ্লাইওভারে হয়েছিল। এখানে হ্যারিকে একটু ঘাবড়াতে দেখা যায়, সেটা কেন পরে জানা যাবে। অন্যদিকে কিছুক্ষণ পর থানায় বিদ্যুৎ চলে যায় এবং আমরা দেখি যে একটি প্রবল বাতাস থানার লকআপের দিকে ধেয়ে আসছে। ঠিক তারপরেই একটি ছেলে হঠাৎই উঠে বসে, অন্য ছেলেটির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। হঠাৎ কনস্টেবল ডিলনের চিৎকার শুনতে পাওয়া যায় এবং সমস্ত পুলিশ লকআপের দিকে ছুটে চলে যায়। কিন্তু ততক্ষণে একটি ছেলের মৃত্যু হয়ে গেছিল আর দ্বিতীয় ছেলেটি নিজের হাতে একটি কাচের টুকরো নিয়ে দাঁড়িয়েছিল। অর্জুন তাকে সামলাতে এগিয়ে যায়, কিন্তু ছেলেটি অর্জুনের কাছ থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে রাধিকার দিকে তাকায়। তারপর হঠাৎই সে নিজেকে গুলি করে মারে এবং সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ছেলেটির। এইভাবে দুটি ছেলেই লকআপে মারা যায়। পরের দিন অফিসার সাক্সেনা সব শুনে ভীষণভাবে রেগে যায় এবং অর্জুনের বরখাস্তের আদেশও দিয়ে দেয়। কনস্টেবল ডিলন বলে যে এইসব আত্মার কাজ, কিন্তু তাকে কেউই বিশ্বাস করে না। রাধিকা আরও ঘাবড়ে যায়। এরপরে রাধিকা এনটিপিসি ফ্লাইওভার থেকে বাড়ি দিকে আসতে থাকে, কিন্তু হঠাৎই তার স্কুটি বন্ধ হয়ে যায়। ঠিক তখনই সে নিজের ভাই রাঘবের গলার আওয়াজ পায়, কিন্তু ভাইকে দেখতে পায় না সে। রাধিকা যখন বাড়িতে আসে সে সেখানে কারোর উপস্থিতি অনুভব করে এবং হঠাৎ সে ঘরে কিছু পড়া শব্দ শুনতে পায়। সে দেখতে পায় যে মেঝেতে একটি ভাঙা কাঁচ পড়ে আছে এবং জানলা দিয়ে প্রবল বাতাস আসছে। রাধিকা জানলা দিয়ে উঁকি দিতেই দেখে তার ভাই রাঘব ধোঁয়ার মাঝে দাঁড়িয়ে আছে। রাধিকা খুবই ঘাবড়ে যায় এবং খুবই ভয় পেয়ে জানলা বন্ধ করে দেয়, কিন্তু হঠাৎই যেন ঘরে সব আলো নিভে যায়। তারপর রাধিকার পিছন থেকে দরজাটি আপনি আপনি খুলে যায়। রাধিকা ধীরে ধীরে এগিয়ে গিয়ে দেখে যে ঘরের দরজা খোলা। রাধিকা কোনো রকমে গিয়ে দরজাটি বন্ধ করে দেয়। রাধিকা এবার দৌড়ে ঘরে গিয়ে নিজেকেই বন্ধ করে নেয়। তারপর কিছুক্ষণ পর রাধিকা ইমেল চেক করার জন্য দিব্যার একটা ফোন কল পায়। রাধিকা ইমেল চেক করলে দেখতে পায় একটি ভিডিও ফুটেজ, যেটিতে লিফটের ভিতরে এক ব্যক্তি আত্মহত্যা করছে এবং দেখে এটা মনে হচ্ছে যেন সেই ব্যক্তি কারোর পজিশনে আছে। ফুটেজ শেষ হওয়ার সাথে সাথে রাধিকা শুনতে পায় যে কেউ পেছন থেকে তার নাম ডাকছে। তারপর সে ফিরে তাকায় তো দারুণ ভয় পেয়ে যায় তার মৃত ভাই রাঘবকে দেখে। পরের দিন রাধিকা অফিসে আসে এবং কিছু না বলে টেনশনে ভয়ে তার ডেস্কে চুপচাপ এসে বসে। ঠিক তখনই রাধিকা তার টেবিলের নিচে তার ভাইয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে এবং সে ভয়ে চিৎকার করে ওঠে। দিব্যা রাধিকাকে বোঝায় যে তার ভয় পাওয়ার কিছুই নেই, কারণ সেখানে কিছু ছিল না, এবং আদিত্য তাকে একা নিয়ে গিয়ে বোঝাতে থাকে। এখানে রাধিকা ভীষণভাবে ভেঙে পড়ে আর বলতে থাকে ওর ভাই ওকে মাফ করেনি, তাই এবার তার মৃত্যুর পালা। রাধিকা এবার মারা যাবে। রাঘব রাধিকাকেই নিতে এসছে। আদিত্য কিছুই বুঝতে পারে না যে রাধিকার কি হয়েছে, সেটা জিজ্ঞেস করতে থাকে আদিত্য, কিন্তু রাধিকা বলে যে সে কিছুই বলতে পারবে না, কিন্তু তার ভীষণ ভয় লাগছে। আদিত্য তখন রাধিকাকে একটা সত্যিকারের বন্ধুর মতো বোঝায় যে ভয়কে দূরে সরিয়ে রেখে একজন জার্নালিস্টের মতন তাকে ভাবতে হবে, কারণ একটি জার্নালিস্টই পারে ডেটা আর ফ্যাক্টসের উপরে আসল তথ্যকে খুঁজে বার করতে, আর জার্নালিস্টদের একটা সহজাত প্রবৃত্তি থাকে, বেশিরভাগ সময় সেটি ঠিক হয়। রাধিকা তখন নিজের ভুল বুঝতে পারে এবং ভাবতে থাকে তাহলে নতুন করে তাকে ডেটা আর ফ্যাক্টসকে জোগাড় করতে হবে, শুধু ভয় পেলে চলবে না। এদিকে অর্জুনও ডেটা আর ফ্যাক্টসের উপরে কাজ করতে শুরু করে, কিন্তু কিছুতেই যেন কুল কিনারা করতে পারে না। ওদিকে রাধিকা একটা আজব স্বপ্ন দেখে, সে নিজেকেই ওই ফ্লাইওভারে শুয়ে থাকতে দেখে আর যারা যারা ওখানে মারা গেছে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে। ঠিক তার পরপরই একটি গাড়িকে অ্যাক্সিডেন্ট হতে দেখে। রাধিকা সেই গাড়িটির সামনে গিয়ে নিজেকেই আহত অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে। এরপর সে তার ভাই রাঘবকে দেখতে পায় যে তার নাম ধরে ডাকছিল। এরপর রাঘবের আত্মা বলে যে রাধিকার কোনো ভুল নেই আর রাঘব তার দিদির উপরে রেগেও নেই। এই বলে রাঘবের আত্মা অদৃশ্য হয়ে যায় এবং রাধিকা স্বপ্ন থেকে জেগে ওঠে। রাধিকা এরপর সোজা পৌঁছে যায় অর্জুনের কাছে এবং গিয়ে বলে যে রাধিকা এনটিপিসি ফ্লাইওভার থেকে ইউটার্ন নিয়েছিল, কিন্তু তার কিছুই হয়নি। জেলে ওই দুই ছেলের মৃত্যুর পর রাধিকার মনেই হয়েছিল কি এবার তার পালা,
কারণ সেও তো ইউটার্ন নিয়েছে, তাই সে খুবই ঘাবড়ে গেছিল। আর যেহেতু তার ভাই রাঘবের মৃত্যুর জন্য রাধিকা নিজেকে দোষী মনে করত, তাই সে নিজের মৃত্যুর জন্য অপেক্ষায় ছিল। কিন্তু 24 ঘন্টার মধ্যেও তাকে কেউ মারতে আসেনি বা সে আত্মহত্যাও করেনি। তার মানে এই সব কিছু কেউ করছে বাইরে থেকে, এবং নাম দিচ্ছে সুপার ন্যাচারাল ঘটনার। মানে পাতি ভাষায় কেউ প্রমাণ করার চেষ্টা করছে যে সব খুন ভূতে করছে। আর রাধিকার বিশ্বাস যে তারা যদি ওই ফ্লাইওভারের অ্যাক্সিডেন্টগুলির তদন্ত করে তাহলে একটা সমাধান পেতে পারে, কে খুন করছে সেটা ধরা পড়ে যাবে। কিন্তু অর্জুনের এসব কথা ফোকাস বলে মনে হয় ওই পুলিশ আর জার্নালিস্টদের মধ্যে যে ইস্যুটা থাকে আর কি, সেটাই। তখন রাধিকা অর্জুনের ঘরের দেয়ালে অনেকের মাঝে একটি মহিলার ছবি দেখতে পায় আর অর্জুনকে জিজ্ঞাসা করে যে এর অ্যাক্সিডেন্টের ব্যাপারে অর্জুন কিছু জানে কিনা। তখন অর্জুন যা বলে তা বেশ হাড় হিম করা ঘটনা। ওই মহিলার নাম ছিল সুনিতা সিং, আর তার দুর্ঘটনাটা ছিল সবচেয়ে খারাপ, যেটি ঘটেছিল 10 জুনে। ফ্লাইওভারে ডিভাইডারের পাথরে ধাক্কা মারার পর সঙ্গে সঙ্গে গাড়িটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় সুনিতা সিংহর। তার সাথে গাড়িতে তার 5 বছরের ছোট মেয়েও ছিল। সে ওই ফ্লাইওভার থেকে ছিটকে গিয়ে রেলওয়ে ট্র্যাকের উপরে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে ওই ট্র্যাকে ট্রেন এসে বাচ্চা মেয়েটিকে খণ্ড খণ্ড করে দিয়ে যায়। কি মর্মান্তিক এই দৃশ্যটি ছিল, ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে উঠছে। সুনিতা সিংয়ের দেহ পাওয়া গেলেও তার বাচ্চা মেয়েটির দেহ কোথাও খুঁজে পাওয়া যায় না। এটি ওই ঘটনাটি ছিল যেখান থেকে ফিল্মটির কাহিনী শুরু হয়েছিল। এই দুর্ঘটনাটি মনে রাখবেন 10 জুনে ঘটেছিল, কারণ আগে গিয়ে বুঝতে পারবেন। আর এখান থেকে শুরু হয় টুইস্ট। রাধিকা বেশ অবাক হয়ে যায়, কারণ আদিত্য তাকে বাকি সব অ্যাক্সিডেন্টের রিপোর্ট দিয়েছিল, কিন্তু সুনিতা সিংয়ের অ্যাক্সিডেন্টের কোনো ইনফরমেশন তার কাছে ছিল না, কোনো উল্লেখই ছিল না সেটার। রাধিকা আদিত্যকে ফোন করে সুনিতা সিং এর সম্পর্কে খোঁজ নিতে বলে। রাধিকা আর অর্জুন বুঝতে পারে এই সুনিতা সিং এর ব্যাপারে তাদের খোঁজ নিতে হবে। রাধিকা এরপর হ্যারিকে ফোন করে, সুনিতা সিং এর গাড়ির নাম্বার দিয়ে অ্যাড্রেস জিজ্ঞেস করে। হ্যারিকে এখানে বেশ ঘাবড়াতে দেখা যায় আর তাকে অন্য কাউকেও ফোন করতে দেখা যায়। এদিকে অর্জুন আর রাধিকা পৌঁছয় সেই অ্যাড্রেসে যেটি হ্যারি দিয়েছিল, কিন্তু সেখানে পৌঁছে তারা নিরাশ হয়, কারণ অ্যাড্রেসটি ছিল সুনিতা সিং এর গাড়ির প্রথম মালিকের, যা শেষকৃত্যের জন্য তার ছেলে টরেন্টো থেকে ইন্ডিয়াতে এসেছিল। তাই সে জানতো না গাড়িটি তার বাবা কাকে বেচেছিল। আর সুনিতা গাড়ি কেনার পর নিজের নাম কখনো ট্রান্সফার করায়নি, তাই তার অ্যাড্রেস আরটিওতে আপডেটও হয়নি। এদিকে অর্জুন নিজের টিমের সাথে জোর কদমে তদন্ত শুরু করে সাক্সেনাকে না জানিয়ে। আর কনস্টেবল ডিলনকে সে সুনিতা সিং এর হাসপাতালের রেকর্ড আর লাশ কাকে হ্যান্ডওভার করা হয়েছিল সেটার সম্পর্কে খোঁজ নিতে বলে। যাদবকে আরটিওতে গিয়ে ফুটেজ চেক করতে বলে, আর শরীকে সব অ্যাক্সিডেন্টের রিপোর্ট রেডি করতে বলে। এদিকে আদিত্যকে আমরা দেখতে পাই একটা নিউজ আর্টিকেল পড়াতে, যেটাতে সুনিতা সিং এর দুর্ঘটনাকে র্যাশ ড্রাইভিং এর নামে কেস দিয়ে কেসটিকে ক্লোজ করে দেওয়া হয়েছিল। আর এই আর্টিকেলটিতে এটাও লেখা ছিল যে কেউ সুনিতা সিং এর বডিকে ক্লেম করতে আসেনি। কিন্তু আদিত্যর সাথে এই সুনিতা সিং এর কি সম্পর্ক যে তাকে আর্টিকেলটা পড়াতে হলো সেটা এখনো জানা গেল না। তাহলে আদিত্য খুনি নয় তো? সেটা তো আগেই জানা যাবে। এদিকে অর্জুন এসে রাধিকাকে জানায় যে সুনিতা সিং এর ডেড বডি ক্লেম করতে কেউ আসেনি। সিসিটিভি ফ্লাইওভারের মাঝখানে নেই, শুধু এন্ট্রি পয়েন্ট আর এক্সিট পয়েন্টে আছে। আর সেই জন্য সিসিটিভিতে অ্যাক্সিডেন্টের বা ডিভাইডারের পাথর যে হটিয়েছে তার কোনো ফুটেজই নেই। কিন্তু অন্যদিকে ফুটেজে কিছু পাওয়া গেছে বলে অর্জুন রাধিকাকে সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে সুনিতার গাড়িকে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে আর বিকেল 6টার আশেপাশে রোজই ওই ফ্লাইওভার দিয়ে যেতে আসতে দেখা যায়, যেটি ছিল অফিস টাইম। মানে সুনিতা কোনো না কোনো অফিসে কাজ করত, আর সেখান থেকেই তার অ্যাড্রেস পাওয়া সম্ভব বলে রাধিকা মনে করে। তাই রাধিকার অর্জুন ঠিক করে পরের দিন সমস্ত অফিসে গিয়ে জিজ্ঞেস করতে হবে। তাই পরের দিনই তারা অফিস কাচারিতে গিয়ে জিজ্ঞেস করতে থাকে, পথ চলতি লোককেও জিজ্ঞাসা করতে থাকে সুনিতা সিং এর ব্যাপারে, কিন্তু সুনিতা সিং এর কোনো খবর পাওয়া যায় না। পুরো টিম একটি চায়ের দোকানে চা পান করতে গেছিল। কনস্টেবল ডিলন স্পেশাল চা এনে দেয় রাধিকাকে। তখন রাধিকা কনস্টেবল ডিলনকে বুসরা টেস্টের কথা জিজ্ঞেস করে যে সুইসাইড ভিকটিমসদের বুসরা রিপোর্ট পাওয়া যাবে কিনা। সেটাতে জানা যাবে যে আসলে কোনো পদার্থ যেটা ব্লাড টেস্টে ধরা পড়ছে না সেটা বুসরা রিপোর্টে আমরা দেখতে পাবো। কনস্টেবল ডিলন বলে যে ঠিক আছে, বুসরা রিপোর্ট পেয়ে যাবে রাধিকা। এরপর রাধিকা বাড়িতে এসে সব কাগজপত্র ঘাটাঘাটি করে ফ্যাক্টস খোঁজার চেষ্টা করে। আর ঠিক সেই সময় রাধিকার কাছে একটা হোয়াটসঅ্যাপ আসে, যেটা ছিল ভেহিকল সেলের এগ্রিমেন্ট, আর সেটাতে লেখা ছিল একটি নাম, যেটা দেখে রাধিকার হোশ উড়ে যায়। কি ছিল সেই নাম আমি এখনই সাসপেন্স ব্রেক করব না। আর এদিকে অর্জুনেরও হাতে লাগে একজন যে সম্ভবত খুনি হতে পারে, সেটি ছিল হ্যারি। অর্জুন আর রাধিকা একে অপরের সাথে দেখা করতে বেরোয়। তখন অর্জুন রাধিকাকে ফোনে বলে যে রাধিকা ছাড়া একমাত্র হ্যারি ছিল যে ইউটার্নের ব্যাপারে জানতো, আর যেহেতু রাধিকা নেওয়া ইউটার্নের ব্যাপারে হ্যারি কিছু জানতো না, তাই তার মৃত্যু হয়নি।
রাধিকা বলে যে শুধু তাই নয়, আরও আছে এর মধ্যে, এবং সে সুনিতার স্বামীকে যে পেয়ে গেছে সেটিও সে জানায়। ইতিমধ্যে একটি লরি এসে অর্জুনের গাড়িকে ধাক্কা মারে। রাধিকা বুঝতে পারে কিছু একটা ঘটেছে, আর সেই মুহূর্তে পেছন থেকে রাধিকার মাথায়ও কেউ মেরে তাকে বেহুশ করে দেয়। পরে হুঁশ এলে রাধিকা নিজেকে একটা চেয়ারে বেঁধে থাকতে দেখে, আর দূরে কাউকে কিছু মেশাতে দেখে আর কিছু তৈরি করতে দেখে। এবার সেই লোকটি রাধিকার সামনে আসে। তখন আমরা দেখতে পাই আসল খুনিকে। সেটি ছিল আর কেউ না, কনস্টেবল ইন্দ্রজিৎ সিং ঢিল্লোন। রাধিকার কাছে এসে ঢিল্লোন বলে যে কেন বুস্টার রিপোর্ট চাই তার, সবকিছু তো ঠিকই চলছিল। তখন সে রাধিকাকে একটি ড্রাগ দেখায়, যেটি ছিল ফিয়ার ড্রাগ। আর এটি গ্রহণ করলে কোনো মানুষের ভেতরে সমস্ত কথা বার হয়ে যায় 4 ঘন্টার মধ্যেই। নিজের অজানা ভয় বা সত্যি বা ট্রুথের সাথে দেখা মেলে ভিকটিমের। আর তখন তার এই জীবনের প্রতি আর কোনো মায়া দেওয়া থাকে না, কারণ জীবনের তো সবথেকে সত্যি হলো মৃত্যু। তাই এই ড্রাগ নেওয়ার পর সকলেই কিছু ঘন্টার মধ্যে নিজেদেরকে মেরে ফেলে। ঢিলো জানায় এবার রাধিকার পালা মরবার, কিন্তু তার আগে সে সবাইকে কি করে ওই ড্রাগের শিকার বানিয়েছিল তা বলে। আর শুরু করে দীপকের থেকে। দীপকের জিলাপির মধ্যে ওই ড্রাগ মিশিয়ে দিয়েছিল সে। আর দুটি ছেলেদের যাদের জেল কাস্টাডিতে রাখা হয়েছিল তাদের মৃত্যু হয়েছিল ঢিলনের আনা চা আর সমোসা খেয়ে। আর অ্যাডভোকেটকে নিজের হাতেই ওপর থেকে সে ফেলে দিয়েছিল। আর এই সমস্ত গাড়ির নম্বরগুলো হ্যারি দিত ঢিলনকে, কারণ হ্যারি ঢিলনের ছোট ভাই ছিল। অর্জুনকেও লরি দিয়ে ধাক্কা হ্যারিই মারে। ঢিলন আরও বলে যে আসলে হ্যারি রাধিকাকে হেল্প করছিল না, রাধিকাই ঢিলনকে হেল্প করছিল। রাধিকা ঢিলনকে বলে সুনিতার অ্যাক্সিডেন্ট কার জন্য হয়েছিল সেটা তো ও চাইলেই জানতে পারত, কিন্তু ঢিলন বলে অ্যাক্সিডেন্টের জায়গায় কোনো ক্যামেরা না থাকার কারণে হিট অ্যান্ড রান কেসে কোনো অফিস আদালত টাইম ওয়েস্ট করে না। ঢিলন অনেক চেষ্টা করেছিল কেসটিকে ওপেন করার, কিন্তু কোনো প্রমাণের অভাবে কেসটি ওপেন হয়নি। আর অ্যাক্সিডেন্ট হওয়ার ঠিক 3 মাস পর আরটিও অফিসে রাধিকাকে দেখে ফেলে ঢিলন আর তার ভাই হ্যারি, এবং তারপর তারা প্ল্যান বানায় এবং অ্যাড্রেস বের করে সবাইকে খুন করতে থাকে। কথা বলতে বলতে ঢিলন ফিয়ার ড্রাগটা ইনজেক্ট করার চেষ্টা করে রাধিকাকে, কিন্তু ঠিক সময় রাধিকা ঢিলনকে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু রাধিকা বাইরে বেরিয়ে দেখে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর সে একটি পুরনো আন্ডার কনস্ট্রাক্টেড বিল্ডিং এর উপরে পৌঁছেছে। ছাদে গিয়ে রাধিকা লুকিয়ে থাকে। ঢিলর মাথায় তখন খুন করার নেশা চেপে গেছে। তখন সে বলতে থাকে যে ওই চাটা যদি রাধিকা খেয়ে নিত তাহলে এসব কিছুই সহ্য করতে হতো না তাকে। নিজের ভাইয়ের মৃত্যুটা সে একদমই ভুলে গেছে। তখন পিছন থেকে এসে রাধিকা ঢিল্লোর মাথায় মারে, আর ঢিল্লো মাটিতে পড়ে যায়। রাধিকা বলে আমি আর তুমি একরকম নয়। রাঘবের মৃত্যুর পর তার কথা ভেবে আমি সবাইকে বাঁচাতে চেয়েছি যাতে কেউ রাঘবের মতো না মারা যায়, আর তুমি নিজের স্ত্রী আর বাচ্চার মৃত্যুর জন্য সবাইকে মারতে চেয়েছো। তারপর আমরা দেখি ঢিল্লন রাধিকার উপরে হামলা করতে গিয়ে তার হাত আর নাড়াতে পারছে না। তখন রাধিকা বলে যে সেই সন্ধ্যের চা ঢিলোর খাওয়া উচিত হয়নি, কারণ সেই সময় রাধিকা দেখে নিয়েছিল ঢিলোর কাছে ওই পিয়ার ড্রাগসটিকে। তাই ঢিলন যখন চা নিয়ে এসেছিল রাধিকাকে দিতে, তখন রাধিকা সুযোগ বুঝে চায়ের কাপ পাল্টে দিয়েছিল, আর সেই ফিয়ার ড্রাগস মেশানো চা ঢিলন খেয়েছিল। তারপর যখন সেন্ডিডে ঢিলোর নাম দেখে নিয়েছিল রাধিকা, তখন তার আর বুঝতে সময় লাগেনি যে আসল ঘটনাটি কি। এদিকে ফিয়ার ড্রাগসের জন্য অলরেডি ঢিলন অনুতাপ করতে থাকে, আর স্ত্রী ও বাচ্চার জন্য সে নিজেকে দোষ দিতে থাকে, আর ড্রাগসের প্রভাবে নিজেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। রাধিকা অনেক চেষ্টা করেও ঢিলনকে বাঁচাতে পারে না। এরপর অর্জুন রাধিকাকে শাবাশি দেয় তার সাহসিকতার জন্য, কারণ একাই তো সে ঢিলনের সাথে লড়েছিল। আর রাধিকা অর্জুনকে অনুরোধ করে যে ভূতের যে ভয়ের গুজব চারিদিকে ছড়িয়ে আছে সেটা সেরকমই থাকুক, তাহলে মানুষ বরং ইউটার্ন নিতে 100 বার ভয় পাবে। অর্জুন রাধিকাকে কফি ডেটে যাওয়ার প্রস্তাব দেওয়ার আগেই সেখানে আদিত্য পৌঁছে যায়, আর রাধিকা আদিত্যর সাথে চলে যায়। এখানেই কিন্তু স্টোরিটা শেষ হয়নি। এবার দৃশ্যটি আবারও 10ই জুন এনটিপিসি ফ্লাইওভারের দেখানো হয়, যেখানে সেই বাইক আরোহীকে দেখানো হয় যার জন্য সমস্ত খুনগুলো হচ্ছিল, যাকে আমরা ফিল্মটির শুরুতেই দেখেছিলাম। এবার যখন তার ফোন আসে তখন জানা যায় যে ফোনটি করেছিল আর কেউ না, রাধিকা নিজেই, যে কিনা অফিসে নতুন আসার পর পার্টিতে ওই বাইক আরোহীকে ডেকেছিল ফিরে আসার জন্য। আর বাইক আরোহী ছিল আদিত্য। আর ঠিক পরক্ষণেই সে ডিভাইডারের পাথর হটিয়ে ইউটার্ন নিয়ে পার্টিতে চলে যায়, এবং পাথরগুলোকে আবার নিজের জায়গায় সে রাখে না। আর আদিত্য নির্বুদ্ধিতার ফলেই উল্টো দিক থেকে আসা গাড়িটির ভয়ানকভাবে দুর্ঘটনা হয়, যেটি ছিল ঢিলনের ওয়াইফ সুনিতার গাড়ি, আর যার ফলে একের পর এক সবাইকে খুন হতে হয়। আর এবার জানা যায় কি আদিত্য কেন সুনিতা সিংয়ের আর্টিকেলটি রাধিকাকে দেয়নি বা আগুনে জ্বালিয়ে দিয়েছিল, যাতে সে ধরা না পড়ে। এই মুভি স্টোরিটি আমাদের একটি স্ট্রং মেসেজ দিয়েছে
যে ট্রাফিক রুলস নিজের সুবিধা মতো ব্যবহার করলে কতটা খারাপ পরিণতি হতে পারে বাকিদের জন্য। এই মুভিটির গল্পটি এখানেই শেষ হয়। আর গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি, পরবর্তী গল্প নিয়ে আবারও হাজির হব আমি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ সকলকে।